স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত আদর্শ উচ্চ বিদ্যালয় কোয়েটলে বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ে অধ্যায় দ্বাদশ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো হলো চৌম্বক সম্পর্কে আলোচনা, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া সম্পর্কে আলোচনা, প্রায়িত চৌম্বক আবেশ সম্পর্কে আলোচনা, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। আলোচনায় প্রথমে আছে চৌম্বক সম্পর্কে আলোচনা। চৌম্বক কি? যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাদেরকে চৌম্বক বলে। বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্মকে চৌম্বকত্ব বলে। চৌম্বকের দুটি মেরু আছে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। অর্থাৎ যে সকল বস্তু আকর্ষণ বা বিকর্ষণ এবং দিক নির্দেশক ধর্ম আছে তাদেরকে আমরা চৌম্বক বলবো। আর এই আকর্ষণ আর বিকর্ষণের ধর্মকে আমরা কি বলবো? চৌম্বকত্ব বলবো। চৌম্বকের কয়টি মেরু? চৌম্বকের দুটি মেরু আছে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এইবার আছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার সম্পর্কে আলোচনা, অর্থাৎ বিদ্যুৎ দ্বারা চৌম্বক তৈরি করা হবে। তড়িতের চৌম্বক ক্রিয়া, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। ওয়েরস্টেড তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন। দেখো পাশের একটা চিত্র, একটা কার্ডের অর্থাৎ হার্ডবোর্ডের মধ্যে দিয়ে একটা বৈদ্যুতিক তার প্রবেশ করিয়ে আনা হয়েছে। তারের বোর্ডের উপরে বিভিন্ন জায়গায় একটা কম্পাস কাটা রাখা আছে। সেই কম্পাস কাটা বিভিন্ন দিকে মুখ করে আছে। যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করা হতেছে তখন এই কম্পাস কাটাগুলো একই দিকে মুখ করে বৃত্তাকার পথে অবস্থান করছে। তার মানে কি হলো? তার মানে বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে চৌম্বক তৈরি হয়েছে, সেই চৌম্বক দ্বারা এই চৌম্বককে আকর্ষণ করতেছে, ফলে এরা বল রেখাগুলো বৃত্তাকার পথে সজ্জিত হয়েছে। আর এই ধর্মটা ডান হস্ত নীতিতে এর দিকটা হবে, বিদ্যুৎ প্রবাহের দিকটা হবে ডান হস্ত নীতি। অর্থাৎ আমরা যদি ডান হাতকে আঙ্গুলটাকে উপর করে ধরি, তাহলে এই যে বৃদ্ধ আঙ্গুলকে উপর করে ধরি, তাহলে এই বাদে আঙ্গুলটা কোন দিকে নির্দেশ করতেছে? এই দিকে নির্দেশ করতেছে। তাহলে এই ঘূর্ণনটা হবে এই দিকে। আবার এই দিকে করি তাহলে এই ঘূর্ণনটা হবে এই দিকে। এইবার পরিবাহিতে তড়িৎ প্রবাহের চৌম্বক প্রভাব। কোন পরিবাহিতে বিদ্যমান তড়িৎ প্রবাহের চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সলিনয়েড, একটি অন্তরিত পরিবাহী তারকে একটি সিলিন্ডারের গোয়ায় ঘন করে, অর্থাৎ কি একটা অন্তরিত পরিবাহী তারকে, মানে যে পরিবাহী তারের চারপাশে কি আছে? আস্তরণ দেওয়া আছে। একে একটা সিলিন্ডারের গায়ে ঘন করে তার জড়ানো হলে যে কুণ্ডলী তৈরি হয় তাকে সলিনয়েড বলে। এর ভিতর যদি কোনো লোহার দণ্ড ঢুকায় তবে লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হবে। তড়িৎ প্রবাহের ফলে চুম্বকে পরিণত হওয়ার এই লোহার দণ্ডকে তাড়িত চুম্বক বলে। তাহলে কি হবে? দেখো, ধরো যিনি এই একটা সিলিন্ডার, এর গায়ে অন্তরিত তামার তার পেঁচা দিয়েছি, পেঁচা এর মধ্যে দিয়ে কি করতেছি? তড়িৎ প্রবাহিত করতেছি। এর মধ্যে দিয়ে যদি একটা লোহার দণ্ড ঢুকান যায় তাহলে এই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেই চৌম্বক ক্ষেত্র দ্বারা এই লোহার দণ্ড আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এটি হলো এই কুণ্ডলীটাই হলো সলিনয়েড। কুণ্ডলীটা কি? সলিনয়েড। এবার আছে তাড়িত চৌম্বক। এই আগে তো পড়েছিলাম, তড়িৎ প্রবাহ দ্বারা যে চৌম্বক তৈরি হইতেছে সেই চৌম্বককে আমরা বলতেছি তাড়িত চৌম্বক। সলিনয়েডের ভিতরে কোনো লোহার দণ্ড ঢুকে সলিনয়েডের যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায় একে তাড়িত চৌম্বক বলে। এই চৌম্বকের প্রাবল্য নিম্নোক্ত ভাবে বৃদ্ধি করা যায়। এক, তড়িৎ প্রবাহ বাড়িয়ে, অর্থাৎ যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তত বেশি পরিমাণ তাড়িত চৌম্বক তৈরি হবে। সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে, অর্থাৎ যত তারকে ঘন করে যত বেশি পরিমাণ প্যাচান যাবে তত এর তড়িৎ প্রবাহের মানটা, তাড়িত চৌম্বকের মানটা বৃদ্ধি পাবে। আবার ইংরেজি ইউ অক্ষরের মতো বাঁকিয়ে চৌম্বক মেরু দুটি একে আরো কাছাকাছি এনে, অর্থাৎ ই অক্ষর তো আমরা জানি, ই অক্ষরটা কি ধরনের অক্ষর আমরা জানি।
এই যে এইটা এই ই অক্ষরের মতন বাঁকা, একটা দণ্ড চুম্বকে ই অক্ষরের মতো বাঁকা, আগে তো এইভাবে ছিল, লম্বা লম্বি ছিল, এই জায়গায় একটা মেরু ছিল, এখানে একটা মেরু ছিল, কিন্তু এইটাকে যখন বাঁকা, তাহলে মেরুটা অনেক দূরে অবস্থান করছে, আর যখন এটাকে বাঁকা ইউ আকৃতিতে তৈরি করা হলো, তখন এই মেরু আর এই মেরু পরস্পরের কাছে আসলো। এই মেরুগুলোকে পরস্পরের কাছে এনেও আমরা চুম্বকত্ব বৃদ্ধি করতে পারি। বৈদ্যুতিক ঘন্টা, দরজার তাড়িত চুম্বক, তালায়, টেলিফোনের ইয়ারপিসে তাড়িত চুম্বক ব্যবহার করা হয়। তাহলে কোথায় কোথায় আমরা তাড়িত চুম্বক ব্যবহার করব? বৈদ্যুতিক ঘন্টায় ব্যবহার করব, দরজায় তাড়িত চুম্বক দ্বারা তালা খোলার ব্যবস্থা করতে পারি, টেলিফোনে ইয়ারপিসে তাড়িত চুম্বক আমরা ব্যবহার করতে পারি। এইবার দেখো তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব। বিদ্যুতের প্রবাহী যে তারটা, সেই তারটার উপর চুম্বকের কিছু প্রভাব আছে। সেই যে দেখো তড়িৎবাহী তার নিজস্ব একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, তাহলে তড়িৎবাহী তারটা কি করতেছে? নিজে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতেছে। চুম্বক ক্ষেত্রের মেরুদ্বয় এবং তাড়িত প্রবাহের দিক চিত্র অনুযায়ী হলে চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্টি চুম্বক এবং তড়িৎবাহী তারের চুম্বক ক্ষেত্রের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। ফলে তারটি উপরের দিকে লাফিয়ে ওঠে এবং তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে তারটি নিচের দিকে নামে। ধরো একটা চুম্বক দেওয়া আছে, চুম্বকের উপর একটা তার দেওয়া আছে, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতেছে। বিদ্যুৎ প্রবাহিত হলে যখন এই বিদ্যুৎ প্রবাহের ফলে এই তারে একটা চুম্বক তৈরি হতেছে, সেই চুম্বকের দুটি মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। যখন উত্তর মেরু, তারের উত্তর মেরু আর চুম্বকের উত্তর মেরু এক জায়গায় আসতেছে, তখন হয়তো লাফ দেওয়া উপরে হইতেছে, অর্থাৎ সমমেরু যখন এক জায়গা হতেছে তখন লাভ দিয়ে উপরে হচ্ছে, আবার বিপদ মেরু যখন এক জায়গা হতেছে তখন আবার আকর্ষণের ফলে আবার নিচে নামতেছে। তাহলে তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব আছে। আমরা জানি চুম্বক বল রেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে, এই বিকর্ষণ নিচের দিকে বৃদ্ধি পায় এবং বল রেখার উচ্চ তড়িৎবাহী তারকে উপরের দিকে ঠেলে দেয়। তারের তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হলে তারটি নিচের দিকে বল লাভ করে। এইবার আছে তড়িৎ মোটর। যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলেছে তড়িৎ মোটর। তড়িৎ মোটরের নিম্ন বর্ণিত অংশ থাকে, একটা চুম্বক থাকবে, কিছু কয়েল থাকবে, আর্মেচার থাকবে, কমিউটেটর থাকবে। এই অংশগুলো নিয়ে তড়িৎ মোটর গঠিত হয়। এইবার দেখো নিচের ক চিত্রে, এর নিচে দেওয়া পৃষ্ঠায় কিছু চিত্র আছে, চারটা চিত্র যে আছে, সেই চিত্রের ক চিত্রে একটি তড়িৎ মোটর দেখানো হয়েছে। চুম্বকের মেরুদ্বয়ের মধ্যে তারের একটা লুপ টি এ থেকে বেঁকে বিতে বিপরীত অভিমুখে হয়ে ফিরে এসেছে। লুপের দুই অর্ধেকের মধ্যে যতক্ষণ পর্যন্ত চুম্বকটি আছে পরস্পর বিপরীতমুখী তড়িৎ প্রবাহিত হবে। সুতরাং এতে তারটির উপরের দিকে উঠবে এবং বিতে তারটি নিচের দিকে নামবে। এর ফলে তারটি দক্ষিণ বাড়তে অর্থাৎ ঘড়ির কাঁটার মতো ঘুরবে। চিত্র ক্ষয়ের মতো তারটি যখন খাড়া অবস্থায় থাকবে তখন এর উপরে কোনো বল ক্রিয়া করবে না, ফলে তারটি থেমে যাবে। লুপটির ঘূর্ণায়মান রাখার জন্য কমিউটেটরের নামক একটি কৌশল ব্যবহার করা হয়, যা চিত্রের গতে দেখানো আছে। এটি সমান দুই অংশে বিভক্ত। একে তামার বলয় বা আংটি এর প্রত্যেকটি অর্ধ অংশের কয়েলের একটি প্রান্তের সাথে সংযুক্ত, যথাক্রমে এ ও বি তে। বিভক্ত বলয়ের বাইরের প্রান্তটি একটি সুদৃঢ় কার্বন ব্রাশের দ্বারা তড়িৎ উৎসের সাথে স্পর্শ স্থাপন করে। বিভক্ত বলয়টি কয়েলের সাথে ঘোরে এবং যখন এই দুই অর্ধ একের মধ্যকার ফাঁক কার্বন ব্রাশের বিপরীতে থাকে তখন কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কিন্তু তা সত্ত্বেও এই ঘূর্ণন গতির জড়তার কারণে ঘূর্ণন অব্যাহত থাকবে। পুনরায় ব্রাশের স্পর্শ এলে ঘূর্ণনের জন্য নতুনভাবে বল লাভ করবে, এভাবে ঘূর্ণন অবিরত থাকবে। লক্ষণীয় যে যদি এ ও বি তাদের স্থান পরিবর্তন করেছে, কমিউটেটর কারেন্টটি আগের মতোই লুপের ডান প্রান্ত দিয়ে প্রবেশ করবে এবং বাম প্রান্ত দিয়ে বের হয়ে যাবে। চিত্রে ক্ষয় এবং কয়েলটি দক্ষিণাবর্তে ঘুরতে থাকবে। এটি বৈদ্যুতিক মোটরের কার্যনীতি। বৈদ্যুতিক মোটরের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এখন দেখো চিত্র, এই যে দেখো চিত্রে একটা চুম্বক, এর মধ্যে তার পেছে কমিউটেটর তৈরি করা হচ্ছে। তারপরে খ নম্বর চিত্রে দেখো যখন এটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখন ঘূর্ণন শুরু হয়েছে। এ বির কাছে, বি এর কাছে যাচ্ছে, এটা খাড়া অবস্থায় এদিকে যাবে না এদিকে যাবে না, কিন্তু ঘূর্ণন গতির জন্য এরা
এই দিকেই চলে আসবে। দেখো ঘূর্ণন গতির জন্য করতেছে, আর এই পাশের চিত্রে দেখো ঘূর্ণন হতেছে। এটাকে বলতেছে কমিউটেটর, এই যে এই অংশটাকে বলতেছে কমিউটেটর, এটা কার্বন ব্রাশ, কার্বন ব্রাশ। এইটা ঘূর্ণনমান তার কুণ্ডলী, ঘূর্ণনমান কয়েল, এটা কয়েল আর এটা চুম্বক। আর দেখো বিদ্যুৎ প্রয়োগ করে এই কয়েলটি ঘুরতেছে, তারটি ঘুরতেছে। এখানে যদি কোনো শ্যাফট লাগান থাকে তাহলে শ্যাফটটা ঘুরবে, এই শ্যাফটের সাথে যে জিনিসগুলো লাগান থাকবে সেই জিনিসগুলো এখান থেকে কাজ করতে পারবে। এইবার দেখো তাড়িত চৌম্বক আবেশ সম্পর্কে আলোচনা। তাড়িত চৌম্বক আবেশ কোন বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখা পরিবর্তনের ফলে কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়াকে তাড়িত চৌম্বক আবেশ বলে। অর্থাৎ আবেশের ফলে বিদ্যুৎ উৎপন্ন হওয়া, আবেশের ফলে কি উৎপন্ন হওয়া, বিদ্যুৎ উৎপন্ন হওয়াটাই বলতেছে তাড়িত চৌম্বক আবেশ। তাড়িত চৌম্বক আবেশ, তাড়িত চৌম্বক দ্বারা আবিষ্ট হয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হতেছে সেটা তাড়িত চৌম্বক আবেশ প্রক্রিয়া। তাড়িত চৌম্বক আবেশ নিয়ে মাইকেল ফ্যারাডে, জোসেফ হেনরি, H.F.E. লেন্জ কাজ করেন। মাইকেল ফ্যারাডে তার কাজের ফলাফল সর্বপ্রথম প্রকাশ করেন। এইবার দেখো আবিষ্ট তড়িৎ প্রবাহ, আবিষ্ট ভোল্টেজ বা বিভব পার্থক্য। একটি গতিশীল চৌম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংঘবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চৌম্বক আবেশ বলে। এই ভোল্টেজকে, যে ভোল্টেজটা উৎপন্ন হলো সেই ভোল্টেজকে বলেছে আবিষ্ট ভোল্টেজ, আর যেই প্রবাহ উৎপন্ন হলো সেই প্রবাহকে বলেছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ নিম্নোক্তভাবে বিবৃত করা যায়। চৌম্বকের মেরু শক্তি বৃদ্ধি করে চৌম্বক বা তার কুণ্ডলীকে দ্রুত আনা নেওয়া করে তার কুণ্ডলীর পাক বা প্যাচের সংখ্যা বৃদ্ধি করে এই আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায়। জেনারেটর, যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর বলে। অর্থাৎ মোটরের বিপরীত, মোটর বলছে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি, আর জেনারেটর করতেছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি। অর্থাৎ এটা তাড়িত চৌম্বক আবেশের ক্রিয়ার উপর ভিত্তি করে এই জেনারেটরটা তৈরি করা হয়েছে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র কাজ করে। জেনারেটরের দুই প্রকার হতে পারে, এসি জেনারেটর, ডিসি জেনারেটর। এসি জেনারেটর গঠন, এসি জেনারেটর এর প্রধান অংশগুলো হচ্ছে চৌম্বক, আর্মেচার, স্লিপ রিং, ব্রাশ। এইবার দেখো গঠন, এতে একটি ক্ষেত্র চৌম্বক থাকে, এই একটা, এটাকে বলতেছে একটা ক্ষেত্র চৌম্বক। চৌম্বকের মধ্যবর্তী স্থানে একটি কাঁচা লোহার পাতের উপর একটা তারের আয়তাকার কুণ্ডলী থাকে। এইটা কাঁচা লোহার পাতের উপর আয়তাকার কুণ্ডলী। কাঁচা লোহার পাতটিকে আর্মেচার বলা হয়। তাহলে কাঁচা লোহার পাতটিকে কি বলবো, আর্মেচার বলে। আর্মেচারটিকে চৌম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে যান্ত্রিক উপায়ে সমদ্রুতিতে ঘোরানো হয়। এই আর্মেচারকে মেরুর দুই প্রান্তে এই যান্ত্রিক উপায়ে কি করা হয়, ঘোরানো হয়। আয়তাকার কুণ্ডলীর দুই প্রান্তে দুটি স্প্রিং এর সাথে যুক্ত থাকে। স্প্রিং দুটি আর্মেচারের একই অক্ষ বরাবর ঘুরতে পারে। দুটি কার্বন নির্মিত ব্রাশ, এটা কার্বন নির্মিত ব্রাশ, কার্বন নির্মিত ব্রাশ এমনভাবে স্থাপন করা হয় যেন তারা যখন আর্মেচার ঘুরতে থাকে তখন স্প্রিং দুটিকে স্পর্শ করে থাকে। ব্রাশ দুটির সাথে বহির্বর্তনীর জন্য রোধ সংযুক্ত থাকে। তাহলে এটা গেল গঠন। আর এটা কিভাবে কাজ করে, যখন আর্মেচারটাকে ঘোরানো হয় তখন আর্মেচার কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তড়িৎ চৌম্বক আবেশের নিয়ম অনুযায়ী তড়িৎ কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। এখন কুণ্ডলীটির দুই প্রান্ত বহির্বর্তনের সাথে যুক্ত থাকায় বর্তনীতে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। আবিষ্ট তড়িৎ প্রবাহের মান প্রধানত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং ঘূর্ণায়মানের বেগের উপর নির্ভর করবে। যত বেশি পরিমাণ ঘুরবে তত বেশি পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে। কুণ্ডলী একবার ঘূর্ণনের মাধ্যমে আবিষ্ট তড়িৎ প্রবাহ অভিমুখও একবার পরিবর্তিত হয়। এভাবে যান্ত্রিক শক্তি থেকে আমরা পরবর্তী প্রবাহ অর্থাৎ এসি বিদ্যুৎ তৈরি করতে পারি। দেখো এখানে বিদ্যুৎ গুলো এবার ঘুরবে, ঘূর্ণনের ফলে আবিষ্ট ভাবে আকর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হবে। এইবার আছে ট্রান্সফরমার, যে যন্ত্রের সাহায্যে কোনো পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে। অর্থাৎ ট্রান্সফরমার হলো রূপান্তর, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহ, নিম্ন প্রবাহকে উচ্চ প্রবাহে রূপান্তর করার পদ্ধতি যে যন্ত্রের মধ্যে রূপান্তর করা হয় সেই যন্ত্রকে ট্রান্সফরমার বলে। তো
তোমরা ট্রান্সফরমার দেখেছো বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে যেই ট্যাঙ্কের মতন লাগানো থাকে ওইগুলো হলো ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই প্রকার, আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহ রূপান্তর করা হয়, অর্থাৎ নিম্ন বিভবকে উচ্চ বিভবে আর নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করলেই উচ্চ প্রবাহ নিম্ন প্রবাহে পরিণত হবে, অর্থাৎ বিভব এবং তড়িৎ প্রবাহ বিপরীতভাবে রূপান্তরিত হবে। এটা করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলে। ব্যবহার দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য এটা আমরা ব্যবহার করি, অর্থাৎ যেখান থেকে তড়িৎ প্রেরণ হতেছে সেইখানে এই ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমার দ্বারা তারের মাধ্যমে দূর দূরান্তে গ্রাহকের কাছে বিদ্যুৎগুলো পৌঁছা দেওয়ার ব্যবস্থা আছে। অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার অধিক বিপরীত, অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে তাকে আরোহী অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে, স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। যেমন রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার, ভিসিআর ইত্যাদি। আমরা বাসা বাড়িতে আমাদের বাড়ির সামনে যে ট্রান্সফরমার গুলো আছে এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ উচ্চ বিভবকে নিম্ন বিভবে অর্থাৎ 220 ভোল্টে রূপান্তর করে, ফলে প্রবাহটা বৃদ্ধি পেয়ে যায়। কোন ট্রান্সফরমারের এনপি পেয়াজ বিশিষ্ট মুখ্য কুণ্ডলীতে ভিপি, এখানে পি দ্বারা বোঝাচ্ছে প্যারেন্ট মানে মুখ্য কুণ্ডলী, আর তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হলো এনপি এবং মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হলো ভিপি। তাহলে কোন ট্রান্সফরমারের এনপি পেয়াজ বিশিষ্ট মুখ্য কুণ্ডলীতে ভিপি পরিবর্তিত বিভব প্রয়োগ করার ফলে এই বর্তনীতে আইপি মানে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এই প্রবাহ মজ্জাটিকে চুম্বকিত করে চৌম্বক বল রেখার উৎপন্ন করে, যা মুখ্য কুণ্ডলীতে একটি আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি উৎপন্ন করে। চৌম্বক বল রেখার যদি কোনো ক্ষরণ না হয় তাহলে গণকুণ্ডলীর প্রতি পাকেও একই সংখ্যক বল রেখা সংযুক্ত হবে, ফলে গণকুণ্ডলীতেও ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। গণকুণ্ডলীর পাক সংখ্যা এন এ সান, এন অফ সান মানে গণ, সান মানে গণ আর প্যারেন্ট মানে মুখ্য। গণগুলির পাক সংখ্যা গণকুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি ভিএস, তড়িৎ প্রবাহ আইএস হলে মুখ্য ও গণ কুণ্ডলী ভোল্টেজ ও তারের পাক সংখ্যা সম্পর্ক হবে। দেখো কি সম্পর্ক হবে, যখন এনএস ইজ গ্রেটার দেন এনপি হয়, অর্থাৎ গণকুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর সাথে বড় হয়, অর্থাৎ তখন যেখান থেকে ঢুকতেছে সেইটা বলতেছে মুখ্য কুণ্ডলী, আর যেখানে বের হবে বিদ্যুৎটা সেখানে বলতেছে গৌণকুণ্ডলী। যদি মুখ্য কুণ্ডলীর সাথে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয় তখন আমরা তাকে বলবো আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। আর যখন মুখ্য কুণ্ডলীর সাথে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কম হবে তখন তাকে বলবো আমরা আরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। কোন ক্ষমতার অবস্থায় না ঘটলে মুখ্য কুণ্ডলীর প্রযুক্তি সকল ক্ষমতায় গৌণকুণ্ডলীতে সরবরাহ হবে। সুতরাং মুখ্য কয়েলের ভোল্টেজ গুণন মুখ্য কয়েলের তড়িৎ প্রবাহ সমান গৌণ কয়েলের ভোল্টেজ গুণন গৌণ কয়েলের তড়িৎ প্রবাহ, অর্থাৎ ভিপি আইপি সমান ভিএস আইএস। এর অর্থ যে কোন ট্রান্সফরমার যে হারে ভোল্টেজ কমায় ঠিক সেই হারে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়, মানে একটা কমলে আর একটা বাড়বে, তাহলে সে গুণনফলটা সমান থাকবে। যাতে ক্ষমতার পরিমাণ সমান বা ধ্রুবক থাকে সুতরাং ট্রান্সফরমার ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তর করে। তাহলে আমরা দেখি এটা হলো কার সাথে সম্পর্ক, বিভব পার্থক্য অর্থাৎ তড়িৎচালক শক্তি আর প্রবাহের মধ্যে সম্পর্ক, আর এটা ভিপি এনএস সমান ভিএস এনপি অর্থাৎ এটা পাক সংখ্যা এবং তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক, আইপি এনপি সমান আইএস এনএস এটা তড়িৎ প্রবাহ আর পাক সংখ্যার মধ্যে সম্পর্ক। আমরা তিনটা সূত্র দ্বারা অঙ্ক করব, তাহলে সমস্যাগুলো সমাধান করবো। দেখো একটা ট্রান্সফরমারের কয়েল গুলো দেখানো হয়েছে, এই পাশে এটা মুখ্য কুণ্ডলী, এই পাশে এটা গৌণ কুণ্ডলী। এইবার দেখো দূর দূরান্তে বিদ্যুৎ পাঠাতে তড়িৎ প্রবাহ হ্রাস করা হয় কেন? দূর দূরান্তে তড়িৎ প্রবাহ হ্রাস করা হয়, প্রেরক তার যে রোধ থাকে তা খুবই সামান্য, কিন্তু এই রোধ তাৎপর্যপূর্ণ। তার ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত চলে ততই এটি উত্তপ্ত হতে থাকে, অর্থাৎ বাধার পরিমাণে বেশি হয় ফলে এটি উত্তপ্ত হতে পারে। এই তাপ শক্তি পারিপার্শ্বিক বায়ুতে ছড়িয়ে পড়ে, তাপ শক্তি উৎপাদনের তড়িৎ ব্যয় হয় এবং অপচয় ঘটে। এছাড়া পরিবাহী যত বেশি উত্তপ্ত হয় এর রোধও তত বাড়তে থাকে। সুতরাং ভোল্টেজ বাড়ালে এবং তড়িৎ প্রবাহের মান কমালে
কমালে শক্তি বা ক্ষমতার অপচয় কম হয়, কারণ আমরা জানি ক্ষমতার অপচয় সমান তড়িৎ প্রবাহ স্কয়ার গুণন রোধ। অর্থাৎ তড়িৎ প্রবাহ কমালে পরে অপচয় কম হবে, রোধ কমালেও অপচয় কম হবে, কিন্তু তার রোধ তো আর কমানো সম্ভব হচ্ছে না, তাই তড়িৎ প্রবাহ কমাবো। আর তড়িৎ প্রবাহ কমাবো কিভাবে? ভোল্টেজ বাড়ালে পরে তড়িৎ প্রবাহ কমবে। এইবার দেখো বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান। একটি ট্রান্সফরমারের প্রাইমারি মানে মুখ্য, আর সেকেন্ডারি মানে গৌণ। প্রাইমারি কয়েলের প্রাক সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্রাক সংখ্যা 1000। প্রাইমারি কয়েল দিয়ে 110 ভোল্টেজ ডিসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? আমরা জানি যে এই ট্রান্সফরমারটা শুধু এসি কারেন্টে কাজ করে, ডিসি কারেন্টে কাজ করে না। যেহেতু এখানে ডিসি ভোল্টেজ দেওয়া হয়েছে, তাই এই ট্রান্সফরমার পুরো কাজ করবে না, অর্থাৎ শূন্য। এই এলাকা ভোল্টেজ কত হবে? শূন্য। ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না। একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্রাক সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্রাক সংখ্যা 1000। প্রাইমারি কয়েল দিয়ে 10 ভোল্ট এসি দেওয়া হলো, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা এখন উপাত্ত হিসেবে লিখবো। এখানে দেওয়া আছে কি? মুখ্য কুণ্ডলীর প্রাক সংখ্যা অর্থাৎ এনপি, গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যা মানে এনএস, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ মানে ভিপি, আর গৌণ কয়েলের ভোল্টেজ ভিএস এর মান হট। ভিএস এর মান কি বের করতে হবে। তাহলে দেখো এখানে প্রাইমারি কয়েলের প্রাক সংখ্যা এন অফ পি সমান কত? 100। সেকেন্ডারি কয়েলের প্রাক সংখ্যা এন অফ এস সমান কত? 100। প্রাইমারি কয়েলের ভোল্টেজ ভিপি সমান 10 ভোল্ট, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ভিএস সমান হট। তাহলে আমরা যে তিনটে সম্পর্ক পড়েছিলাম সেই তিনটে সম্পর্কের মধ্যে এই চারটে মান কোন সম্পর্কে পড়বো? আমরা জানি ভিপি এনএস সমান ভিএস এনপি। এখন ভিপির মান বসাবো, এনএস এর মান বসাবো, ভিএস এর মান নাই, এনপির মান বসাবো। বসা গুণন করে সাইড চেঞ্জ করে ভাগ করলে পরে ভিএস এর মান পাবো কত? 100 ভোল্টেজ। অর্থাৎ 10 ভোল্টেজ দিলে আমরা কত ভোল্টেজ পাবো? 100 ভোল্টেজ। তাহলে আমরা এখান থেকে আমরা সিদ্ধান্ত দিলে হতে পারি এটা লাগা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার অর্থাৎ মুখ্য কুণ্ডলীর সাথে গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যা বেশি আছে, আর মুখ্য কুণ্ডলীর সাথে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ পরিমাণও বেশি উৎপন্ন হয়েছে, তাই এটা স্টেপ আপ ট্রান্সফরমার। একটি ট্রান্সফরমার প্রাইমারি কয়েলের প্রাক সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্রাক সংখ্যা 1000। প্রাইমারি কয়েল দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে সেকেন্ডারি কয়েল দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? আগের অঙ্কটার মতনই। প্রাইমারি কয়েলের প্রাক সংখ্যা এন অফ এস সমান 100, সেকেন্ডারি কয়েলের প্রাক সংখ্যা এন অফ এস সমান 1000। প্রাইমারি কয়েলের বিদ্যুৎ প্রবাহ আইপি সমান 1 অ্যাম্পিয়ার, সেকেন্ডারি কয়েলের বিদ্যুৎ প্রবাহ আইএস সমান হট। তাহলে এই চারটি কোন সূত্র? আইপি এনপি সমান আইএস এনএস। আইপি এর মান 1, এনপি এর মান 100, আইএস এর মান নাই, এনএস এর মান 1000। এইটা গুণন করে ভাগ করলে পরে আইএস এর মান 0.1 অ্যাম্পিয়ার। এটি ট্রান্সফরমার মুখ্য গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যার অনুপাত। তাহলে মুখ্য এবং গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যার অনুপাত কত? 1:10। তাহলে মুখ্য কুণ্ডলী যদি 1 হয় তাহলে গৌণ কুণ্ডলী কত? 10। তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফরমার। গৌণ কুণ্ডলীতে 20 অ্যাম্পিয়ার প্রবাহ পেলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত? অর্থাৎ গৌণ কুণ্ডলীর প্রবাহ দিছে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ বের করতে হবে। তাহলে আমরা জানি এখানে এনপি এনএস সমান কত? 1/10। মুখ্য কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ আইপি সমান হট, গৌণ কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ আইএস সমান 20 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি আইপি এনপি সমান আইএস এনএস। এখন আই গুলোকে একপাশে, এন গুলোকে একপাশে নিলাম। আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস। এনপি বাই এনএস এর মান কত? 1/10। আইএস এর মান কত? 20। তাহলে 20 বাই আইপি সমান 1/10, আর আর গুণ করলাম আইপি সমান 200 অ্যাম্পিয়ার। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিলে গৌণ কুণ্ডলীতে আমরা কত পাবো? 20 অ্যাম্পিয়ার। যেটা স্টেপ আপ ট্রান্সফরমার, তাই এটা কি হবে? তড়িৎ প্রবাহ হ্রাস পাবে। একটি ট্রান্সফরমার মুখ্য গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যথাক্রমে 400 ভোল্ট এবং 100 ভোল্ট। মুখ্য কুণ্ডলীর প্রাক সংখ্যা 200 হলে গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যা কত? গৌণ কুণ্ডলীতে 50 ভোল্ট পেতে হলে গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যা কি পরিবর্তন করতে হবে? তাহলে এখানে দুটো অংশ আছে। প্রথম অংশ আগে মুখ্য কুণ্ডলীর প্রাক সংখ্যা এনএপি সমান 200, গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যা এনএস সমান হট, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ভিপি সমান 400, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ভিএস সমান 100। তাহলে আমরা জানি ভিপি এনএস সমান ভিএস এনপি। এটা ক্যালকুলেশন করে এন অফ এস এর মান কত বললাম? 50। এইবার দ্বিতীয় অংশ বললো
গৌণকুণ্ডলীতে 200 ভোল্ট পেতে হলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কি পরিবর্তন করতে হবে? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত দেওয়া আছে? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে হলো 50। একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 200, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বের করলাম, কত ভোল্টেজ দেয়া? 100 ভোল্টেজ দেয়া। কত ভোল্টেজ দিয়ে বের করলাম? 100 ভোল্টেজ দেয়া। এইবার আবার কয় ভোল্টেজ দিয়ে বের করবো? 50 ভোল্টেজ। তো একই অঙ্ক, একবার 100 দিয়ে বের করছি আর একবার 50 দিয়ে বের করছি। 100 দিয়ে বের করছি তখন এনএস এর মান কত? 50। আর যখন 50 দিয়ে বের করলাম তখন এনএস এর মান কত? 25। তাহলে আগে ছিল 50, পরে হলো 25। তাহলে 50 ভোল্ট পেতে হলে আমাদের পাক সংখ্যা কমাতে হবে। আগে ছিল 50, পরে 25। তাহলে পাক সংখ্যা কত কমাতে হবে? 50 বিয়োগ 25 সমান 25টি পাক যদি আমি কমাইতে পারি তাহলে আমার ভোল্টেজটা কমে যাবে, ভোল্টেজটা কমে যাবে। এইবার দেখো, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 200। মুখ্য কুণ্ডলীতে 420 ভোল্ট প্রয়োগ করলে এর ফলে গৌণকুণ্ডলীতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। তাহলে দেখো, মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, গৌণকুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে। গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করতে হবে, এই ট্রান্সফরমার দ্বারা কত ক্ষমতার বৈদ্যুতিক মোটর চালাতে হবে। তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে? গৌণকুণ্ডলীর ভোল্টেজ। তাহলে এখানে দুটো অঙ্ক, প্রথম অঙ্কটা আমি কইলি আগে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি সমান 500, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস সমান 200। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ভিপি সমান 420 ভোল্ট, গৌণকুণ্ডলীর ভোল্টেজ ভিএস সমান ওয়াট, গৌণকুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ আইএস সমান 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি ভিপি এনএস সমান ভিএস এনপি। সব মান বসা, ভিএস এর মান গুণ করে 60 চেঞ্জ করে ভিএস এর মান বাই করলাম 176 ভোল্ট। সুতরাং গৌণকুণ্ডলীর ভোল্টেজ ভিএস সমান 176 ভোল্ট। সুতরাং গৌণকুণ্ডলীর ক্ষমতা, ক্ষমতা মানে কি? পি ইকুয়াল টু, আমরা 11তে পুরিয়ে আসছি, পি ইকুয়াল টু ভিআই। পি ইকুয়াল টু ভিআই, অর্থাৎ ক্ষমতার সূত্র পি সমান ভিআই। তাহলে গৌণকুণ্ডলীর ক্ষমতা পিএস সমান ভিএস আইএস। ভিএস এর মান বের করলাম 176, আইএস এর মান দেওয়া আছে 4, গুণ করলাম 704 ওয়াট। তাহলে গৌণকুণ্ডলীর ক্ষমতা কত? 404 ওয়াট। তাহলে এই 404 ওয়াট দ্বারা 704 ওয়াট দ্বারা আমি 704 ওয়াটের মোটর চালাতে পারবো, বা তার সাথে কম ক্ষমতার মোটর চালাতে পারবো, এর সাথে বেশি ক্ষমতার মোটর আমি চালাতে পারবো না, অর্থাৎ ওই ট্রান্সফরমার দ্বারা। যদি মোটরের ক্ষমতা 704 ওয়াট এর সমান বা এর চেয়ে কম হয় তাহলে এই ট্রান্সফরমার দ্বারা মোটরটি চালানো যাবে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকলে আমরা আগে ক্ষমতা বের করব, সেই ক্ষমতার সাথে মোটরের ক্ষমতা তুলনা করে সিদ্ধান্ত নেব যে ওই মোটরটা এই ট্রান্সফরমার দ্বারা চালানো যাবে কি না। যদি মোটরের ক্ষমতা ট্রান্সফরমার ক্ষমতার সাথে বেশি হয় তাহলে মোটরটি চালানো যাবে না, আর যদি সমান বা তার সাথে কম হয় তাহলে মোটরটি চালানো যাবে। একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 16, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 80। মুখ্য কুণ্ডলী দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে গৌণকুণ্ডলী দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? উক্ত তথ্য থেকে দেখাও যে ট্রান্সফরমারের ক্ষমতা ধ্রুব থাকে, অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে যে ক্ষমতা আর গৌণকুণ্ডলীতে ক্ষমতা সমান। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 440 ভোল্ট। এখন মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা লিখলাম, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা লিখলাম, মুখ্য কুণ্ডলীর প্রবাহ লিখলাম, গৌণকুণ্ডলীর প্রবাহ লিখলাম, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ লিখলাম। গৌণকুণ্ডলীর ভোল্টেজ আগে বের করে নেব, তারপরে দুটো কুণ্ডলীর ক্ষমতা বের করে দেখবো দুটো ক্ষমতা সমান হয় কি না। আমরা জানি আইপিএনপি সমান আইএস এনএস, মান বসা গুণ করে 60 চেঞ্জ করিয়া আইএস এর মান 1 অ্যাম্পিয়ার। আবার ভিপি এনএস সমান ভিএস এনপি, সব মান বসা ভিএস এর মান বাই করলাম, কতবার এলো ভিএস এর মান? ভিএস এর মান কত বের হলো? 1100 ভোল্ট। ভিএস এর মান 1100 ভোল্ট পেয়ে গেলাম। এইবার মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি অফ পি সমান ভিপি আইপি। ভিপির মান 220, আইপি এর মান, তাহলে 1100 ওয়াট। গৌণকুণ্ডলীর ক্ষমতা পি এস সমান ভিএস আইএস সমান 1100 গুণন 1 সমান 1100। তাহলে মুখ্য কুণ্ডলীর যে ক্ষমতা ছিল গৌণকুণ্ডলীতে সেই ক্ষমতা পেয়ে গেলাম। যেহেতু উভয় দিকের ক্ষমতা সমান তাই বলা যায় ট্রান্সফরমারের ক্ষমতা ধ্রুব থাকে।
একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ 240 ভোল্ট, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 8 ভোল্ট, তড়িৎ প্রবাহ এত অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমি লিখতেছি। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা লিখলাম, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা লিখলাম, মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা লিখলাম, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ লিখলাম, গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা লিখলাম। তাহলে আমরা জানি আইপিভিপি সমান আইএস ভিএস, আইপিভিপি সমান আইএস ভিএস। তাহলে মান বসাবো, আইপি এর মান নাই, ভিপি আছে, আইএস আছে, ভিএস আছে, মান বসা গুণন করে সাইড চেঞ্জ করলাম, আইপি এর মান পাইলাম 0.03 অ্যাম্পিয়ার। এইবার দেখো কি বলছে। উপরোক্ত আলো উপাত্তের আলোকে যন্ত্রের গাণিতিক ক্রিয়া বিশ্লেষণ করো, অর্থাৎ এটা স্টেপ ডাউন না স্টেপ আপ ট্রান্সফরমার সেটা আমরা বের করব। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ওয়াট। তাহলে আমরা ভিপি এনএস সমান ভিএস এনপি, মান বসা গুণন করে সাইড চেঞ্জ করে এনএস পেলাম কত 1.67। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50 আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 1.67। তাহলে পাক সংখ্যা কমে গেছে। পাক সংখ্যা কমা মানে কি ভোল্টেজ কমা, আর ভোল্টেজ কমা মানে কি প্রবাহ বৃদ্ধি পাওয়া। তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ এই ট্রান্সফরমার দ্বারা ভোল্টেজ কমানো হচ্ছে আর তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হচ্ছে। তাহলে যেহেতু গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অতটা কম, সেহেতু ট্রান্সফরমারটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমারটি অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ রূপান্তর করবে। তড়িৎ প্রবাহ কি করবে? রূপান্তর করবে। এবার একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 600 ভোল্ট, তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 30, তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার। ট্রান্সফরমারটিকে 50% কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য নির্বাচন করা হলো। মোটরটি 200 কেজি ভরের পানি 98 সেকেন্ডে 30 মিটার উচ্চতায় উঠাতে পারে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত? তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, প্রবাহ দেওয়া আছে। তাহলে আমাকে গৌণ কুণ্ডলীর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে বের করতে হবে। এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এন অফ পি সমান ওয়াট, মুখ্য কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ আইপি 2 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর প্রবাহ আইএস সমান 5 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস সমান 30। তাহলে আমরা জানি আইপি এনপি সমান আইএস এনএস। তাহলে মান বসা আর গুণন করে কাটাকাটি করব, এনপি এর মান কত পেলাম 75। এইবার ট্রান্সফরমার দ্বারা বৈদ্যুতিক মোটর চালানো সম্ভব কিনা, তাহলে আমাকে ট্রান্সফরমারের ক্ষমতা বের করতে হবে। আর ট্রান্সফরমারের ক্ষমতা সাথে মোটরের ক্ষমতা তুলনা করলে পরে চালান যাবে কিনা সিদ্ধান্ত নেওয়া যাবে। পানির ভর এম সমান 200 কেজি, উচ্চতা এইচ সমান 30 মিটার, অভিকর্ষণ জি সমান এত, সময় টি সমান এত, ক্ষমতা পি সমান হট। তাহলে এটা কার ক্ষমতা? এটা হলো মোটরের ক্ষমতা। তাহলে আমাকে আগে মোটরের ক্ষমতা বের করতে হবে আর ট্রান্সফরমারের ক্ষমতা বের করতে হবে। দুই ক্ষমতা তুলনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা লিখলাম, মুখ্য কুণ্ডলীর প্রবাহ লিখলাম, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ লিখলাম, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ লিখলাম, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ লিখলাম, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা লিখলাম। তাহলে আমরা জানি ক্ষমতার সূত্র, আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে ক্ষমতার সূত্র পড়েছি। পি সমান কত? ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউ সমান কত? এমজিএইচ বাই টি। তাহলে পি সমান এমজিএইচ বাই টি, এম এর মান, জি এর মান, এইচ এর মান, টি এর মান বসাও, উপরে গুলো গুণ করে নিচেটা ভাগ করলাম 600 ওয়াট। তাহলে মোটরের ক্ষমতা কত আসলো? 600 ওয়াট। এখন দেখি ট্রান্সফরমার ক্ষমতা যদি 600 ওয়াট বা তার চেয়ে বেশি হয় তাহলে চালান যাবে, আর যদি ট্রান্সফরমার ক্ষমতা 600 ওয়াটের চেয়ে কম হয় তাহলে চালানো যাবে না। তাহলে আমরা জানি ভিপি এনপি এস সমান ভিএস এনপি, মান বসা ভিএস এর মান বাই করলাম, সমান গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করলাম, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পিপি সমান বিপি আইপি কত? 1200। গৌণ কুণ্ডলীর ক্ষমতা 1200, কিন্তু এই ক্ষমতা 1200 তো ট্রান্সফরমার ক্ষমতা এর 50% কাজ করবে। তাহলে ট্রান্সফরমার ক্ষমতা 1200 ওয়াট, 50% কর্মদক্ষতার জন্য ক্ষমতা হবে কত? 1200 ওয়াট এর 50% 600 ওয়াট। তাহলে এই ট্রান্সফরমারটা কত ওয়াট কাজ করব?
600 ওয়াট কাজ করব। আর এই মোটরের ক্ষমতা কত? 600 ওয়াট। যেহেতু মোটরের ক্ষমতা ট্রান্সফরমার ক্ষমতা সমান আছে, তাই ওই মোটরটা ট্রান্সফরমার দ্বারা চালানো সম্ভব হবে। এইবার দেখো একটা ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 600 ভোল্ট, তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, মুখ্য কুণ্ডলী রোধ কত? রোধ আমরা দশম অধ্যায়ে রোধ সম্পর্কে 11 অধ্যায়ে রোধ সম্পর্কে পড়ে আছি। তাহলে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ভিপি সমান এত, মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ আইপি সমান এত, মুখ্য কুণ্ডলী রোধ আরপি সমান কত? তাহলে আমরা রোধ জানি, আমরা ওহমের সূত্রতে কি জানি? আমরা ওহমের সূত্র জানি ভি সমান আই আর। এটাকে যদি ট্রান্সফার করা যায় তাহলে কি পাবো? আর সমান ভি বাই আই পাবো। আর সমান কি পাবো? ভি বাই আই। তাহলে আর পি সমান ভিপি বাই আইপি। ভিপির মান 600, আইপির মান 2, কাটাকাটি করলাম 300 ওহম। তাহলে এই ট্রান্সফরমারের রোধ কত আসবো? 200 ওহম। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমার 12 অধ্যায় প্রায়িত ক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই আমার ভিডিওটা বারবার দেখবে, বাদ বাকি সমস্যাগুলো তোমরা আপনারাই বুঝতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো তোমার কাছ থেকে বিদায় লইছি। খুদা হাফেজ।